শুভ দিন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর তোমরা যারা যারা আমার পাশে দাঁড়িয়েছো, আমাকে ভালোবাসা দিয়েছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাকে যোগ্য মনে করোনি, তো যদি তোমাদের কিঞ্চিত ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার খুব ভালো লাগবে। এবং তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে মূল্যবান। তো আজকে যে বক্তব্য সেটা এগিয়ে যাওয়ার আগে আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম পায় সহস্র কোটি প্রণাম জানালাম এবং তার নামটি স্মরণ করে আমি এগিয়ে যাচ্ছি। তো তোমাদের মনে হয় কিনা জানি না, আমার মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বরের বিচার হয়তো সবসময় সঠিক হয় না। মানে আমি মাঝে মাঝে দেখি পারিপার্শ্বিক মানুষদের যে দুঃখ কষ্ট যন্ত্রণা দেখি, তখন মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে বোধহয় ঈশ্বর খুবই নিষ্ঠুর হয়ে যান। তো সেই কেনই কথাটা বলছি, সেই প্রসঙ্গ আমি বলছি। এগিয়ে তোমাদের কাছে একটি গল্প, এবং মর্মান্তিক গল্প বলতে পারো, মর্মান্তিক গল্প, এবং অবশ্যই আমার জীবনে দেখা শোনা চাক্ষুষ দেখা একটি সত্যি ঘটনা। আমি কখনো কারোর মুখ থেকে বা অন্যের গল্প শুনে তোমাদের বলি না, আমার জীবনের সামনে চোখে দেখা সেইটাই তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হলো, এটা অনেক বছর আগেকার কথা। আমার স্বামীর এক বন্ধু, খুবই ভালো বন্ধু, সে কিন্তু একজন নামকরা অ্যাস্ট্রোলজার ছিলেন কেন বলছি, কারণ উনি অনেক বছর আগেই চলে গেছেন এই পৃথিবী থেকে, প্রায় 12, 14, 15 বছর তো হবেই। উনি থাকতেন গড়িয়াতে এবং ওনার চেম্বার ছিল গড়িয়াহাটে। আমি ওনার নাম বলবো না। তো আমার স্বামী সে বন্ধু, যদিও সে আমার স্বামীর থেকে একটু বড়ই ছিল। তো বিয়ের পর তার চেম্বারে নিয়ে গেছে, সে আমার বউ ভাতে আসতে পারেনি, ওই অ্যাস্ট্রোলজি করে তো কোনো কারণে হয়তো ব্যস্ত হয়ে পড়েছিলেন। তো আমাকে বলেছিলেন, আমার স্বামীকে বলেছিলেন, যদি এদিকে কোনো দিন আসিস তোর বউকে আমার চেম্বারে ঘুরিয়ে নিয়ে যাস। তো আমি একদিন গেছিলাম। ওনার নাম তখন খুব নাম করা এবং পেপারে প্রায় থাকতো। ওনার কাছে গেলে পরে সব প্রবলেম নাকি সলভ হয়ে যায়। এবং উনি একটা কি মেটালিক ক্যাপসুল না ট্যাবলেট বার করেছে, ওইটা কি করতে হয় জানি না, পড়তে হয় না খেতে হয় তাও জানি না, কারণ এই ব্যাপারে আমার ইন্টারেস্টই খুব কম। আমি একমাত্র ঈশ্বরকেই ঈশ্বরের ওপরই আস্থা বিশ্বাস রাখি, সে যতই কষ্ট দিক না কেন আমি 1 ইঞ্চিও নড়ি না। তো এই জন্য আমার এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট ছিল না। তো ওই জন্য আমি জিজ্ঞাসাও করিনি ওই কি মেটালিক ট্যাবলেট না ক্যাপসুল ওটা কোন কাজে লাগে। তো ওই নিয়ে সব আলোচনা হলে ছিল। তো আমাকে অনেক কিছু খাওয়ালেন নতুন বউ বলে, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। উনি আমাকে একটা ক্যাশ দিয়েছিলেন হাতে। 90 সালে ওই ক্যাশটা অনেকটাই, 500 টাকা উনি দিয়েছিলেন। তো আমি বাড়ি চলে এলাম। তারপরে উনি মারা গেছিলেন, অনেক পরেই মারা গেছিলেন। তো ওনার চেম্বারে একটি মহিলা কাজ করতেন। অনেকেই থাকে না যে ওই রিসেপশন কাউন্টারে নাম লেখা, তারপরে নানা রকমের তো স্টাফ রাখে বড় বড় অ্যাস্ট্রোলজাররা। তো ওই রকম একটি মহিলা স্টাফ ছিল। উনি বিবাহিত, মহিলাটি না, ওই অ্যাস্ট্রোলজারটি বিবাহিত হওয়া সত্ত্বেও তার একটি ছেলে একটি মেয়ে স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও এই মেয়েটি খুব গরিব ঘরের মেয়ে। তো তার সাথে প্রেমের সম্পর্ক তার গড়ে ওঠে। মেয়েটির দিক থেকে প্রেম 100% খাঁটি হলেও, যদিও সে অন্যায় করেছে, একটি বিবাহিত পুরুষের সাথে এই প্রেম লীলা করাটা তার ঠিকও হয়নি। আর কিন্তু ওই অ্যাস্ট্রোলজার নাকি বলেছিলেন যে শীঘ্রই তিনি ওনার স্ত্রীকে ডিভোর্স দিয়ে এই মহিলাকে উনি বিয়ে করবেন। মহিলা ওই ওনার ওই অ্যাস্ট্রোলজার ভদ্রলোকের থেকে অনেকটাই ছোট, তো বিয়ে করবেন।
সেই আশায় তাদের শারীরিক সম্পর্ক তৈরি হয় এবং এই শারীরিক সম্পর্ক চলতে থাকে আফটার চেম্বার। যখন চেম্বার ফিনিশ হয়ে যায় তখন নিশ্চয়ই ওই কার্যকলাপ হয় এবং মেয়েটিকে, যেহেতু গরিব ঘরের মেয়ে, তার মাইনে যা ছিল তাছাড়াও তাকে ভালো ভালো শাড়ি, গয়না এবং তার গাড়ি করে অনেকটা রাস্তা এগিয়ে দিয়ে আসা, এগুলো সে করতো। মেয়েটিও লোভ তো ছিলই, আমি বলবো অন্যায় যে ও ছিল না তা তো না। এই কিছুদিন যাবার পর মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়লো, সন্তান সম্ভবা হয়ে পড়লো এবং সেই কথাটি যখন সে জানালো ওই নামকরা জগৎ বিখ্যাত অ্যাস্ট্রোলজারকে, উনি এই বাচ্চাকে অস্বীকার করলেন। মানে ওইভাবে অস্বীকার না যে পিতৃত্ব থেকে অস্বীকার না, বললেন এই বাচ্চাকে রাখা যাবে না। তার মানে বোঝা গেল যে উনি ওনার স্ত্রীকে কখনোই ডিভোর্স দেবেন না, ওনার আগের মানে যে সন্তানরা আছে, এক ছেলে এক মেয়ে, তাদের কে উনি কোনোদিনই ছাড়তে পারবে না, কিন্তু এর সঙ্গে তার মেলামেশা আনন্দ ফুর্তি সে চালিয়ে যাবে। তো মেয়েটি তখন খুবই মানে ভেঙে পড়ল যে কি করে মুখ দেখাবে, বাড়িতেও তো সে কথা ও বলতে পারবে না এবং সমাজই বা কিভাবে নেবে। তো মেয়েটি অ্যাবর্শন করতে বা বাচ্চা নষ্ট করতে রাজি হলো না। তো এই নিয়ে ওদের মধ্যে মতবিরোধ চলছিল, ঝগড়াঝাটি চলছিল। তো এমন সময় ওই মেয়েটি আমার স্বামীকে এবং ওই আমার স্বামীদের গ্রুপে আরও কয়েকজন ছিল, তপনদা, অশোকদা, তারপরে আরও দু একজন, হীরেনদা, এরা ছিল ওই অ্যাস্ট্রোলজারের বন্ধু। তাদের সে ফোন করলো, যেহেতু ওরা মাঝে মাঝে যেত ওই চেম্বারে হয়তো, কিন্তু এই যে প্রেমের কথা বা এই যে শারীরিক মিলনের কথা সেগুলো কিন্তু ঘুণাক্ষরে এই বন্ধু মহল জানতো না, ওই মেয়েটি জানালো। মেয়েটি ফোন করলো, প্রত্যেককে ডেকে পাঠালো এবং তারা যখন চাপ সৃষ্টি করলো তখন সে অ্যাস্ট্রোলজার স্বীকার করলো যে হ্যাঁ এই ব্যাপারটা হয়েছে, কিন্তু সে এই মুহূর্তে বিয়ে করতে পারবে না, সে কারণে সে সন্তান নষ্ট করতে, মানে এই গর্ভস্থ সন্তানকে সে নষ্ট করার পরামর্শ দিয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে বিয়ে করবে, আর মেয়েটি যদি জোরাজুরি করে তাহলে নাকি সে তার কাছ থেকে তাকে ছাড়িয়ে দেবে। এবার টাকা থাকলে সবই করা যায়, আইনও কেনা যায়, আর মেয়েটি তো নেহাতি গরিব মানুষ, ওইটুকুনি বোধহয় তখন 2,500-3,000 টাকা তার বেতন ছিল, সেই দিয়ে তার সংসার চলত। তো মেয়েটা রাস্তায় বেরিয়ে যখন চেম্বার ক্লোজ করে তখন ওই বন্ধুরা সবাই গেছিল, তো সবাই বোঝালো, কিন্তু ওর মানে ওই অ্যাস্ট্রোলজার বিয়ে করতে বা তাকে একটা বাড়ি করে রাখা, দ্বিতীয় স্ত্রীর সম্মান দেওয়া, সেগুলো সে মেনে নিল না। মেনে নেবে কেন, সে তো আদৌ এগুলো করবেই না। তো মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে রাস্তা, মানে ওই আমার বর বলছে ওই মানে আমার বর গল্পটা করেছে তো ওই এতে, এবং এই ঘটনা কিন্তু আমার বিয়ের পর ঘটেছে। আর মানে প্রেম টেমগুলো বিয়ের আগে হয়তো ছিল, জানি না, মানে এই যে ঘটনাটা যেটা বলছি। তো উনি ওই মেয়েটি গড়িয়াহাটের মোড়ে বলে আমি কোন মুখে বাড়ি ফিরবো, আমাকে তো সুইসাইড করা ছাড়া উপায় নেই, এবং যদি আমি সন্তান নষ্টও করি তার জন্য তো সেটা তো আমার বাড়ির লোকেরাও জানতে পারবে এবং আমার ইচ্ছেই নেই সন্তানটাকে নষ্ট করার। তো খুব কাঁদতে লাগলো। তখন ওই যে বললাম না, তপনদা, হীরেনদা, অশোকদা এবং আমার স্বামী, তো একমাত্র ওই তপনদার অনেক আগেই বিয়ে হয়ে গেছিলো, হীরেনদা বিয়ে করবে না বলে বিয়ে করেননি, আর এই অশোকদাও উনিও বিয়ে করবেন না ভেবেছিলেন, কারণ তার অনেকগুলো বোন, 5টা না কটা বোন, তাদের এক এক করে বিয়ে দিয়েছে। তারপরে ওরা দমদমে থাকতো, এই অশোকদারা দমদমে থাকতেন, তো বিয়ে দিয়েছেন এবং বৃদ্ধা মাকে সে দেখাশুনো করেছে। তো মানে করতে হয় তাকে, উনি বিয়ে করতে রাজি ছিলেন না, কিন্তু ওই মেয়েটির কান্না দেখে অশোকদা বললেন ঠিক আছে তোকে আমি বিয়ে করব, তোর কোনো চিন্তা নেই, তোর সন্তান আমার সন্তান হবে। দেখো কত বড় মনের পরিচয় অশোকদা। তাহলে ঈশ্বরের কি উচিত, এরকম ভালো মানুষটির কে আশীর্বাদ করা, তার
পাশে থাকা এবং এই সুন্দর মনের মানুষটি তো ঈশ্বরের আশীর্বাদ পাওয়ারই যোগ্য, তাই নয় কি? কিন্তু আমি বলি না, মাঝে মাঝে ঈশ্বরকে আমার নিষ্ঠুর মনে হয়। বলছি ক্রমশ কেন এই কথাটা আমি বলছি বারবার, যে ঈশ্বরকে মাঝে মাঝে আমার নিষ্ঠুর মনে হয়। তো রেজিস্ট্রি ম্যারেজ হলো, শ্মশান সে শাঁকা সিঁদুর পরে দমদমের বাড়িতে গিয়ে উঠল এবং ওই বাচ্চা 7 মাস না 7.5 মাস পর জন্মগ্রহণ করলো, একটি ছেলে হলো, ফুটফুটে সুন্দর একটি ছেলে। কেন, বউটিকে বা মেয়েটিকে দেখতে ভালো ছিল, তো একটা সুন্দর ফুটফুটে ছেলে হলো। এবং অশোক দা, যাকে আমরা অশোক দা বলেই ডাকতাম, সেই লোকটি তো মানে মানে আনন্দে তার কি বলবো, আত্মহারা হয়ে যাবে, আনন্দে কি করবে মানে বুঝে উঠতে পারলো না। এবং আজ পর্যন্ত তার বোনেরা এবং তার মা তো গত হয়েছে, ওই বিয়ের পর গত হয়েছে, মানে মাও জানতেন না যে এই বাচ্চাটি অশোকদার না। অশোকদা পরম যত্নে সেই ছেলেটিকে, বাচ্চাটিকে লালন পালন করে তাকে একটি ভালো স্কুলে ভর্তি করলো, দমদমেরই কোনো একটা সেন্ট স্টিভেনসন স্কুল, মনে হয় যতদূর আমার মনে হয় এই নামটাই আমি শুনেছিলাম। তো ভর্তি করলো, সে বড় হতে লাগলো। বউটিও মনের আনন্দে কোমরে কাপড় গুজে সংসারের সব কাজ করা, বাজার হাট করা, যেমন সংসারে করে আর কি মানুষরা, আমরা তোমরা সবাই যারা করি, যারা গৃহ করতে লাগলো। অশোকদাকে সেবা যত্ন করতে লাগলো। অশোকদার একটা ছোটোখাটো মুদির দোকান ছিল এবং বাড়িতেই বাড়িটা ছিল দ্বিতল বাড়ি, মানে দোতলা বাড়ি একতলায় ছিল। তাকে টাইমে তারা একটু যত্ন আত্মীয় হতো, কারণ এতদিন তো সে তার বোনেদের বিয়ে দিতেই সে ব্যস্ত ছিল, মায়ের সেবা করতেই ব্যস্ত ছিল, নিজের দিকে তাকাবার সময় নেই। কিন্তু বউ আসার পর তার যত্ন আত্মীয় এলো করতো। এবং যখন সে এই বন্ধু মহলে আড্ডা মারতে আসতো, প্রত্যেকে বলো, বাবা তোর তো বেশ গ্ল্যামার হয়েছে, তোর তো বেশ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, মানে দেখেই বোঝা যেত যে বউটি তাকে যত্ন আত্মি করে। এই করতে করতে এগিয়ে গেল। ওই ছেলেটি তো ক্রমশ বড় হতে লাগলো। 2016-তে উচ্চ মাধ্যমিক দেবে সে, টেস্ট হয়ে গেছে, টেস্ট পরীক্ষা হয়ে গেছে। এটা জানুয়ারি মাসের কথা বলছি, 2016-র জানুয়ারি মাসের কথা। তো যেহেতু তখন বাড়ি আছে, ওর মা তখন বলতো, যা তো দোকানে গিয়ে তোর বাবার চা জল খাবারটা দিয়ে আয় তো, বা এটা ওটা দিয়ে আয়, এরকম বলতো। তো ছেলেটি সেদিনকেও তার বাবার চা জল খাবার নিয়ে দোকানে, মানে ওই মুদির দোকানে দিতে যাচ্ছে। ছেলে মানুষ তো দৌড়ে দৌড়ে নামতে গিয়ে হাওয়াই চটি পিছলে সে পড়ে গেল এবং সিঁড়িতে না একটা এরকম গম্বুজ মতন করা, সেই গম্বুজে তার মাথার একদিকটা খুব ভালো মানে খারাপভাবে থেতলে গেল, এমনভাবে থেতলে গেল মাথাটা এরকম ঢুকে মতন গেছে। মানে আমি পরবর্তী কথায় ব্যাপারে যখন দেখলাম তাকে, কী করে দেখলাম সেটা বলছি, পুরো এই চোখের ওপর থেকে না এটা যেন ঢুকে মতন গেছে এবং ও সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেল এবং সেই জ্ঞান তার কোনো দিন ফেরেনি। দিন 4 পর ওই কোমা অবস্থায় সে ওই ছেলেটি চলে গেল। সামনেই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। অশোকদা তিলে তিলে করে ওই ছেলেটিকে বড় করেছে, মানে তার জীবন দিয়ে তাকে আগলে রেখেছে, তার মাথায় যেন তার কলঙ্ক না লাগে যে সে তার ছেলে না, মানে বুঝতেই দেয়নি কাউকে, এবং অতিরিক্ত আদর ভালোবাসা দিয়ে তাকে বড় করেছে। ছেলেটি 4 দিনের মাথায় চলে গেল। ভাবো, একটি মানুষ, হ্যাঁ ওই মেয়েটি মানে বউটি হয়তো পাপ করেছিল, কিন্তু অশোকদা তো কোনো পাপ করেনি। সে তো ওই মেয়েটিকে বলতে পারো একজনের ইউজড করা জিনিস সে গ্রহণ করেছে, তার সন্তানকে সে সন্তানের মর্যাদা দিয়েছে। অশোকদা ভেঙে পড়ল, বাকরুদ্ধ হয়ে গেল এবং বউটিও চোখের জল আটকে গেল। যেই ছেলেটিকে সে নষ্ট করতে চায়নি, সেই ছেলেটি মাত্র 17 বছর কি 18 বছর বয়সে চলে গেল। সে ঘরে টিকতে পারত না। যেই অশোকদার দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে যখন বিশ্রাম নিত,
সে বেরিয়ে পড়তো, রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরতো, মানে কোনো কোন দিকে মানে দিশাহীনভাবে সে ঘুরতো। এবং সেটা অশোকদাই গল্প করেছে, করে কোথায় যে বেরিয়ে যায় জানি না, সারাদিন ঘুরে ঘুরে কাছে একটা মন্দির আছে, সন্ধেবেলা গিয়ে সেখানে সন্ধে আরতি দেখে তবে সে বাড়ি ফিরে আমাকে চাটা করে দেয়। এবং এই রকম চললো বছরের পর বছর, মনে হয়তো এখনো সেটা চলছে, মানে এত সে আঘাত পেয়েছিল। এবং অশোকদা তারপর দেখাই যেত না, মানে বন্ধু মহলে দেখাই যেত না, রোববার সে যে আড্ডা মারতে আসতো দেখাই যেত না। এবং খুব কম কথা বলতেন, মানে কথাই বলতেন না বলতে গেলে পরে। আর বউটিও তাই, মানে পরে শোনা গেল যে খেতে বসে অপরের সাথে একটি কথাও বলতো না। ওই কি আনতে হবে না আনতে হবে সেটা রাত্রিবেলা একটা লিস্ট করে রাখতো বউটা, এই বাজার থেকে আনতে হবে, এই করতে হবে, ওটা টেবিলের ওপর রাখা থাকতো। এবং অশোকদা পরের দিন ওই লিস্টটি মিলিয়ে যা যা আনার এনে দিত। কথা একদম দুজনের মধ্যে ছিল না। কেন এই কথাগুলো বলছি বলতো? এই সংক্রান্তির দিন অশোকদা চলে গেলেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক করে নিজের দিকে তাকাতো না। অনেক অসুখ বিসুখ হয়তো হয়েছিল, হয়তো হার্টের কোনো প্রবলেমও হয়েছিল, কিন্তু উনি চিকিৎসা করতেন না। অশোকদা চলে গেল। এবং আমি আগে বললাম না যে ছেলেটির মাথা ঢুকে গেছিলো, কারণ যখন ডেড বডিটি এসছিল তখন আমার স্বামী গেছিলো, তখন আমার স্বামী বলল যে জানো চোখের ওপর থেকে না বলতে গেলে পরে ঢুকে যেমন ধাক্কা লাগলে তুবড়ে যায় না, মাথাটা ওরকম তুবড়ে গেছিলো, মানে বিভৎস একটা। তো এই সংক্রান্তির দিন অশোকদাও এই মর্মান্তিক এই বেদনাদায়ক জীবন থেকে মুক্তি পেল। পড়ে রইল কে? ওই বউটি, যেই বউটি এক তো ওই অ্যাস্ট্রোলজার যে এখন নেই, উনি এখন নেই, তার কাছ থেকে ভীষণ 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 আঘাত পেয়েছিল। প্রত্যেকখানেরও একটা লিমিটেশন আছে, মানে তাকে সে চিনলই না। এবং মন প্রাণ দিয়ে সে সংসারটা করতে চেয়েছিল, সেই সংসারটাও 2016 পর সে করতে পারল না। তাই আমি বললাম যে সত্যি ঈশ্বরকে আমার মাঝে মাঝে খুব কঠিন মনে হয়, খুব নিষ্ঠুর মনে হয়। তুমি দেশ জুড়ে দেখো না, এত অরাজকতা, এত চুরি চামারি, এত অনৈতিক কাজকর্ম, তারা কিন্তু সেই শেকড়ে শিরজেই উঠে আছে। ঈশ্বর পারলে তো ওদের টেনে হিঁচড়ে ওই শিকড় থেকে নামিয়ে মাটিতে ফেলে দিতে পারে বলো। এরকম আমাদের জীবনেও তো এরকম হয় বলো, যে খুব কষ্ট লাগে যখন এই 2 নম্বরই লোকগুলো ভালো থাকে, বহাল তবিয়াতে থাকে। মাঝে মাঝে আমি ঈশ্বরকে প্রশ্নও করি, এত অন্যায় করার পর কি করে মাথা উঁচু করে থাকে গো? কোনো জবাব নেই। তো কেমন লাগলো আজকে আমার এই মর্মান্তিক বেদনাদায়ক গল্পটি এবং সত্যি গল্পটি? প্লিজ কমেন্টের সাহায্যে জানিও। আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ কষ্ট করে শোনার জন্য। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।